আছে। এক মিনিট, আপনাদের কিছু দেখাতে চাই আমি। এখন আপনি বলুন, আপনি এই টিউনটা শুনে কি ভিজুয়ালাইজ করলেন? ম্যাম, আমি একটা বড় ঘাস ভর্তি মাঠ দেখলাম। সেখানে গরু ঘাস খাচ্ছিল আর সূর্য পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি একটা নদী দেখলাম, ওখানে নৌকো ছিল, আর আমি দেখলাম কিছুজন আগুন জ্বালিয়ে বসেছিল। ইন্টারেস্টিং। চলুন, আপনাদের মধ্যে আপনি বলুন, আপনি কি দেখলেন? শহর শহর দেখেছি আমি, ওই ভিড়ভাট্টার জায়গা আর উঁচু উঁচু বিল্ডিং, আর ওগুলোর উপর বিজ্ঞাপনের লাইট লাগানো। ইন্টারেস্টিং। 3 ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। ভালোই হলো, আপনারা দেখলেনও আর নিজেদের কানে শুনলেনও। 3 জন যাদের সিনেস্থেশিয়া আছে তারা একই টিউন শুনেছিল, কিন্তু 3টে আলাদা ভিজুয়ালস দেখলো। আর ওই মিউজিক শুনে খুন হতে দেখেছে। এক্স্যাক্টলি। দুনিয়াতে একজনই মানুষ আছে যে এই মিউজিক টিউনটাকে খুন দিয়ে ইন্টারপ্রেট করেছে। কে? খুনি নিজেই। আর ওই খুনি আর কেউ নয়, অনন্যা। হোয়াট? এটা আপনি কি বলছেন? ওই মেয়েটা নির্দোষ? দেখুন এসিপি স্যার, কেস প্রমাণ দিয়ে সলভ করা হয়, ভাবনা দিয়ে নয়। আর আমি ভাবনায় বয়ে যাওয়ার ভুল করিনি। আমি অরফানেজে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে জানতে পারলাম যে অনন্যাকে 2টো ফ্যামিলি অ্যাডাপ্ট করেছিল। কিন্তু ব্যাস কদিন পরেই 2টো ফ্যামিলি অনন্যাকে অরফানেজে দিয়ে গিয়েছিল। আর ওই 2জন লোক ওখানেই ছিল যাদের মার্ডার হয়েছিল আর যারা অনন্যাকে অ্যাডাপ্ট করেছিল। আমি অনন্যাকে অ্যারেস্ট করেছি আর ওকে নাবালক আদালতে পেশ করার ব্যবস্থা করেছি। আপনি আমাদেরকে না বলে, না জিজ্ঞেস করে ওকে অ্যারেস্ট করেন কি করে? আই ডোন্ট নিড ইউর পারমিশন এসিপি স্যার। আপনাকে বলার প্রয়োজন ছিল না। ও খুনি আর ওকে শাস্তি পেতেই হবে। আপনি ওই ক্রাইম সিনের ফটো আর পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন? অফকোর্স দেখেছি। তো হয়তো ভালো করে আপনি দেখেননি, না হলে ওকে আপনি অ্যারেস্ট করতেন না। খুনি অনেক শক্তি প্রয়োগ করেছিল খুন করার জন্য। একটা 15 বছরের মেয়ে 2জনকে এত নৃশংসভাবে খুন করতে পারে না। আপনারা ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন, মেয়েটি নির্দোষ, আর আমরা কোনো নির্দোষের শাস্তি চাই না। অনন্যা খুনি, এর শাস্তি ওকে পেতে হবে, তাই ওকে অ্যারেস্ট অর্ডার দিয়েছি। আর এটা আমার ডিসিশন, আর এটাই ফাইনাল ডিসিশন। আপনারা শুধু সময় নষ্ট করছিলেন। আর হ্যাঁ, এই মিডিয়াকে এই কেসটার ব্যাপারে জানাতে হবে। আপনারা প্লিজ মিডিয়াকে জানিয়ে দেবেন যে কেসটা সলভ হয়ে গেছে। আপনি যদি কেস সলভ করেন আপনিই বলে দিন, আমাদেরকে কেন বলছেন? ফাইন, নো প্রবলেম, আমি বলে দেব। কিন্তু এটা আপনারা আমার ওয়ার্নিং ভেবে নিতে পারেন, নয়তো আশা করছি এরপর থেকে আমার সমস্ত কথা আপনারা শুনবেন। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। ম্যাম, কে খুনি? খুনি একটা 16 বছরের মেয়ে যার নাম অনন্যা। বেশ কিছুদিন ধরেও আমাদের সবাইকে বোকা বানিয়ে দিব্যি ঘুরছিল, কিন্তু আমি ওকে অ্যারেস্ট করে নিয়েছি। ম্যাম, এই কেসটা অনেক পুরনো না? হ্যাঁ, এই কেস বেশ পুরনো ছিল। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভ। তো ম্যাম, আপনিও সিআইডির একজন? আগে হ্যাঁ, আমি আজই সিআইডি টিম জয়েন করেছি অ্যাজ দ্য সুপারভাইজার। আর জয়েন করতেই একদিনে কেস সলভ হয়ে গেল। যদি এই কেস অনেক সময় থেকে ঠান্ডা হয়েছিল, সিআইডি তাহলে কেন টেক ওভার করেনি এটাকে? কারণ এই টিমে আগে আমি ছিলাম না, এই জন্যে। কিন্তু ম্যাম, অন্য অনেকে তো ছিল টিমে। হ্যাঁ, এনারা প্রায় 20 বছর ধরে আছেন আর মামলা তদন্ত করতেই থাকেন, কিন্তু আসলে ওনারা কখনো কখনো ভাবুক হয়ে যান। আর কোনো কেসে ভাবুক হওয়া মানে ইনভেস্টিগেশন থেমে যায়। ইনভেস্টিগেশনের জন্য কেবল লজিকের দরকার, যেটা আমি করেছি, আর কেস সলভ হয়ে গেছে। এক মিনিট।
আমি আপনাদের ভুল ধারণা শুধরে দিচ্ছি। আসলে এই কেসটা এখনো পুরো সলভ হয়নি। হয়নি? এই তো একটু আগে বললো যে কেস সলভ হয়ে গেছে। স্যার স্যার এই কেসে আর কি বেঁচে আছে? খুনি তো ধরা পড়ে গেছে। একদমই না, খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। কিন্তু ম্যাডাম তো বলছেন যে খুনি ওই মেয়েটাই। এরকম ম্যাডামের মনে হচ্ছে। আমাদের ইনভেস্টিগেশনের হিসেবে হয়তো ওই মেয়েটা নির্দোষ। স্যার তাহলে আসল খুনি কে? ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সত্যিটা চলে স্যার, আসবে। স্যার, এক লাস্ট মিনিট, কোশ্চেন স্যার, একটা স্যার। স্যার question, আরেকটা স্যার, স্যার। আই এম সরি, নো মোর কোয়েশ্চেন্স। সময় নেই আর। আপনি থ্যাংক ইউ সো বলছিলেন মাচ যে ফর solve হয়ে কামিং। গেছে, থ্যাংক ইউ। আপনাদের সাহস কিভাবে হয় এই মিডিয়ার সামনে আমাকে ইনসাল্ট করার? আপনাদের এই ব্যবহারটা আমি দেখে নিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। খুব দ্রুত আমাদের খুনিকে ধরতে হবে, না হলে শীতল পদে পদে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। অভিজিৎ, প্রথমে এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে ও যে সময় খুন হয়েছিল তখন ও কোথায় ছিল। আমাদের একটা টিম পুনে পাঠাতে হবে এই কেসটাকে তদন্ত করার জন্য, আর আরেকটা টিম পাঠাতে হবে পানভেলে। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। খুনি একটা 16 বছরের মেয়ে। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভড। দেখুন, 23শে ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 7টার সময় অনন্যা কোথায় ছিল? সাধারণত তখন বাচ্চারা বাইরে যায় খেলতে, আর 9টার মধ্যে চলে আসে। আচ্ছা, অনন্যা অরফানেজ গিয়েছিল না বাইরে? না স্যার, অনন্যা এখানেই ছিল আর কোথাও যায়নি। এটা আপনি এত জোর গলায় কি করে বলছেন? এর জন্যই বলছি, কারণ আমার অনুমতি ছাড়া কোনো বাচ্চা বাইরে যেতে পারে না। কিন্তু কখনো কখনো অনন্যা কয়েক ঘন্টার জন্য অরফানেজ থেকে উধাও হয়ে যেত। এটাও তো বলো ওনাদের। স্যার, ও মিথ্যে বলছে। ও অনন্যাকে হিংসে করে। আমি কেন অনন্যাকে হিংসে করব? তাহলে ওকে বদনাম কেন করছো? আমাদেরকেও বলেছে এখানে কিছু কিছু লোকের পেছনে লাগে। স্যার আমি শুধু অনন্যার ব্যাপারে আপনাদের খোঁজ খবর দিচ্ছিলাম। তাহলে এটাও বলো না যে আগের বছর অনন্যা তোমার নামে কমপ্লেন করেছিল। এর বিরুদ্ধে কেন? স্যার, ও এখানের বাচ্চাদের মারতো। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। এখানের বাচ্চাদের মারতো। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। একটা কথা বলো, অনন্যাকে ওই মিউজিক পিস শুনতে কে বলেছিল? স্যার ইনি। হ্যাঁ স্যার, অনন্যা মিউজিক পছন্দ করতো। অনেকবার ওকে নানা ধরনের গান শুনতে দেখেছি। এর জন্য ওকে আমি মিউজিক শুনতে দিতাম। বুঝতে পারিনি এতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ মিউজিক ইনস্ট্রুমেন্টস বাজাতে জানেন? স্যার, আমি পিয়ানো বাজাতাম। স্যার, আমিও পিয়ানো বাজাই। আচ্ছা একটা কথা বলুন, যেদিন পুনেতে খুন হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? আমরা সব বাচ্চাদের নিয়ে পুনা গিয়েছিলাম। সেদিন আপনারা সবাই পুনাতে ছিলেন? কি ছিল ওখানে? ওখানে একটা ইভেন্ট ছিল, তাই। স্যার, হ্যাঁ, এরা প্রত্যেকে সাধু সাজার নাটক করছে। একটা কাজ করি আমরা, এদের প্রত্যেকের কম্পিউটার চেক করো, দেখো কে এই মিউজিক পিস বানিয়েছে আর আপলোড করেছিল। কারণ যে এই মিউজিক পিস বানিয়ে আপলোড করেছে না, সেই খুনি হতে পারে। এই মেয়েটা এখানে 2 মাস আগে এসেছিল। হ্যাঁ ম্যাম, এই 2 মাস আগে একটা এনজিও ইভেন্ট অর্গানাইজ করেছিল। তো ওই ইভেন্টে ও ডান্স করতে এসেছিল। ও খুব ভালো ডান্স করেছিল স্যার। শি ইজ এ ভেরি ট্যালেন্টেড গার্ল। আর ওই দিনই এখানের আশেপাশে একটা খুন হয়েছিল। খুন তো হয়েছিল স্যার, কিন্তু যে জায়গায় খুন হয়েছিল সেটা এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা হবে। আর এই ইভেন্ট ওই দিন কটার সময় শুরু হয়েছিল? 5টার সময় শুরু হয়েছিল, রাত প্রায় 8টার সময় শেষ আচ্ছা, হয়েছিল। আপনাদের কি মনে আছে এই মেয়েটা পুরো সময় ইভেন্টেই ছিল নাকি এখান থেকে অন্য কোথাও গিয়েছিল? এই মেয়েটা 6টার সময় স্টেজে উঠেছিল, আর ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত স্টেজেই ছিল। স্যার, মেডিকেল রিপোর্ট অনুযায়ী খুন 3টে থেকে 6টার মধ্যেই হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে খুন হয়েছিল, আর এই জায়গায় ইভেন্ট ছিল। এখান থেকে এখানে পৌঁছানোর জন্য মিনিমাম 1 ঘন্টা লাগে। স্যার, হতে পারে ও দুপুরবেলায় বেরিয়ে গেছিল, খুন করে তারপরে ইভেন্ট জয়েন করেছিল। আরে না না ম্যাম,
এরকম কিছুই হয়নি। অ্যাকচুয়ালি ইভেন্ট শুরুর আগে আফটারনুনে রিহার্সাল ছিল, আর ওই মেয়েটা ওখানে 4টে পর্যন্ত ছিল, আর এরপর 5টা থেকে সমস্ত স্টুডেন্ট ব্যাক স্টেজে এক জায়গায় হচ্ছিল। 4টের সময় রিহার্সালে ছিল, হ্যাঁ। আর 5টার সময় ব্যাক স্টেজ। Yes. আর একটু আগে আপনি বললেন 6টার সময়ও স্টেজে ছিল। যদি এটা হয় তো অনন্যা খুন কি করে করবে? আর যদি অনন্যা খুন না করে থাকে তাহলে খুন করলোটা কি? সমস্ত রিপোর্ট আর এভিডেন্স তৈরি করার পর আমার মনে হচ্ছে যে অনন্যা নির্দোষ। আপনার কোনো অবজেকশন? নো ইউর অনার। কিন্তু স্যার এনার কাছে পুনের মার্ডার কেসের এভিডেন্সের রিপোর্ট আছে। পানভেল মার্ডার কেসে নির্দোষ প্রমাণ করার কোনো এভিডেন্স বা কোনো রিপোর্ট নেই। এরকম হতে পারে যে অনন্যা অরফানেজ থেকে বেরিয়ে গিয়েছিল আর মার্ডার করে আবার ফিরে গিয়েছিল। ইট ক্যান বি পসিবল, রাইট স্যার? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তো প্লিজ দিন, যাতে এটা প্রমাণ হয় যে যখন খুন হলো অনন্যা পানভেলে ছিল। দেখুন, এভিডেন্সেস আর সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এই কেসটা ডিসমিস করে দেওয়া হচ্ছে। অনন্যাকে দয়া করে ছেড়ে দিন। শাহরুখে কি জানতে পারলে? হ্যাঁ বস, ধরে নাও এই কেসটা সলভ হয়ে গেছে। শীতল আমাদের ডেমনস্ট্রেট করে দেখিয়েছিল যে সিনিস্থেসিয়ার দুটো আলাদা আলাদা রোগী একই ধরনের মিউজিক শোনার পরে আলাদা আলাদা ইন্টারপ্রিট করে থাকে। হ্যাঁ বস, আমি আমার বন্ধুর থেকে সবকিছু জেনেছি, যে এই ব্যাপারে এক্সপার্ট। ও আমাকে অন্য কথা বললো। নতুন কি আপনি জানতে পেরেছেন? এমন দুজন ব্যক্তি যারা সিনিস্থেসিয়ারই পেশেন্ট, এক ধরনের মিউজিক শোনার পরেও একই ধরনের রিয়াক্ট করে। এটা কিভাবে হতে পারে স্যার? হতেই পারে পুরবি। যদি দুজন রোগীর মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাহলে হতে পারে। ও শীতল যা বলেছিল সেটাও ঠিক ছিল, কিন্তু সম্পূর্ণভাবে ঠিক ছিল না। কিছু রেয়ার কেসে এরকমটা হয়, যেমন আমার বন্ধু বলেছে। হ্যাঁ, কিন্তু দুজন রোগী যদি একই পরিবারের হয় তবে। কাকা, জ্যাঠা বা ভাইও হতে পারে। না না, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারই হতে হবে, যেরকম মা বাবা, ভাই বোন। তা কেন? সেটা এই কারণে ফ্রেডি, কারণ এটা একটা জেনেটিক অসুখ। বাস মেডিকেল জার্নাল থেকে আমি এরকম কিছু আর্টিকেল বার করছি, এসব তোমাকে দেখাচ্ছি। আরো কেউ আছে যে অনন্যার মতো ওই দুটো মিউজিক পিসের ওপর একই ভিজুয়াল দেখতে পায়, যেটা অনন্যাও দেখে? আমি আপনাদের কি করে ধন্যবাদ জানাবো? আপনারা আমায় জেল যাওয়া থেকে বাঁচালেন। আমরা শুধুমাত্র সেটাই করেছি যেটা আমাদের ডিউটি। অপরাধীদের জেলের ভেতরে আর নিরপরাধীদের মুক্তি। কিন্তু আসামিটা কে? তোমার কোনো আত্মীয়। আমার ফ্যামিলি মেম্বার? হ্যাঁ অনন্যা, কারণ তোমার কাছে যে ধরনের ভিজুয়ালস এসছে সেই ধরনের ভিজুয়ালস তার কাছেই যেতে পারে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আর সেই এই ধরনের মিউজিক বানিয়েছে। কিন্তু স্যার, আমার ফ্যামিলি মেম্বার কি করে হতে পারে? আমি তো অনাথ, না? আছে কেউ যাকে তুমি চেনো না? তাহলে জানতেও চাই না। ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আমার পরিবারের সবাই আসবে আর আমায় এসে নিয়ে যাবে, আমরা একসাথে আনন্দে থাকবো। আর আপনারা বলছেন ও কোনো খুনি? আমরা তোমাকে শুধু সেটাই বলছি যেটা সত্যি। অনন্যার নামের প্যাকেজ এসেছে, দরজার বাইরে রাখা ছিল। পেন ড্রাইভ? পঙ্কজ, আমি বাড়ি দেখতে পাচ্ছি, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। কোনো মহিলা বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করছে, আর একটা দোলনাও আছে বাইরে। কে ওই মহিলার পিছনে ক্রোবার নিয়ে দৌড়চ্ছে? আর কি? ও ওই মহিলাকে ক্রোবার দিয়ে মারছে। কাকে মারতে দেখলে? জানি না স্যার, এটা তো একটা চিঠিও আছে। আনিয়া, এটা তোমার ভবিষ্যৎ।
তুমি যা দেখেছো তোমার সাথে তাই হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। এই মিউজিকের সাথে অনন্যা যেটা দেখেছে, কেউ ওই মহিলাকে মারতে চলেছে। আর একটা বাড়ি আছে, বাড়ির সামনে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আর দোলনা আছে। আর স্যার খুনি খুন ক্রোবার দিয়ে করে। এতদিন আমরা ভাবতাম খুনি আগে খুন করে তারপরে মিউজিক বানায়, কিন্তু এখানে তো উল্টো। প্রথমে খুনি মার্ডার প্ল্যান করে, তারপরে মিউজিক বানায়, আর তারপরে মিউজিক অনুযায়ী খুন করে। আমি আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচিয়ে নিন। অনন্যা, ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না তোমার সাথে। সবার আগে ওই খুনিকে খুঁজতে হবে, যে কোনো ভাবেই হোক। কিন্তু যদি খুনি ওর পরিবারেরই একজন হয় তাহলে খুঁজবো কি করে? ওকে খোঁজার আগে আমাদের এটা জানতে হবে যে 16 বছর আগে অনন্যাকে অরফানেজে নিয়ে এসেছিল কে। হয়তো জানতে পারে অনন্যার ফ্যামিলি সম্পর্কে। আপনাদের কিছু মনে আছে কে ছিল যে অনন্যাকে এখানে রেখে গেছে? না, মনে তো নেই। 16 বছর আগে কেউ ওকে বাইরে ছেড়ে চলে গিয়েছিল। শীতল ম্যাডামের ফোন, ভিডিও কল করছে। হ্যালো, আমি বাস এটাই বলার জন্য ফোন করলাম যে ওই মেয়েটাই খুনি। সময় নষ্ট করবেন না আপনারা, প্লিজ ওকে গ্রেপ্তার করুন। শীতল ম্যাডাম, কোর্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আর কোর্টের কি সিদ্ধান্ত সেটা আপনিও শুনেছেন। এই কোর্টের চক্করে আপনারা সময় নষ্ট করছেন। প্লিজ আপনারা ভুল, আর আপনাদের এটা মেনে নিতেই হবে। স্যার স্যার এটা সেই বাড়ি। ওই বাড়ি? কোন বাড়ি? আমি এই মাত্র যেটা দেখলাম, ওই যেখানে খুন হতে চলেছে, ওই ওই গাছ, দোলনা, এটাই ছিল স্যার। কোন জায়গার কথা বলছে মেয়েটা? শীতল ম্যাডাম, এখন আপনি কোথায় আছেন? আমি এখন আমার বাড়ির বাইরে। আর কোথায় থাকবো? আপনার প্রাণের সংশয় আছে। কি বলছেন আপনি অফিসার? আমার প্রাণ বিপদে, আমাকে কে মারবে? দেখুন শীতল ম্যাডাম, উনি আপনাকে মারার জন্য মিউজিক কম্পোজ করেছে, যেটাও আমাদের পাঠিয়েছে। আর ওই মিউজিকের হিসাবে আপনার ঘরের কি লোকেশন। বাচ্চাদের মতো কথা বলছেন অফিসার? আমাকে ভয় পাওয়ানোর জন্য সব করছেন না, আর আমি ভয় পাচ্ছি না। আর আমাকে সব বলছেন আপনাদের কেসের পথে আমি বাধাটা। শীতল ম্যাডাম, এই ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারবো। আমার কথা মন দিয়ে শুনুন। আপনি ইমিডিয়েট বাড়ির ভেতরে যান আর দরজা জানলা সব বন্ধ করুন। আর আমরা যতক্ষণ না ওখানে পৌঁছই, আপনি কারোর কথায় দরজা খুলবেন না। মানে? আমি আপনাকে পরে বোঝাবো। এখন আমি আপনাকে যেটা বললাম সেটা করুন। কে তুমি? তুমি আমার উপর আক্রমণ করছো কেন? তুমি জানো না এর ফল কি হবে? আমি তোমাকে ছাড়বো না। আমার কাছ থেকে বেঁচে তুমি পালাতে পারবে না। কে তুমি? এই দাঁড়া। ওকে ওকে স্যার। আরতি, তুমি? স্যার আমিও পিয়ানো বাজাই। শীতল ম্যাডাম, আমরা আপনাকে আগেও বলেছিলাম অনন্যা খুনি নয়। আই এম সরি স্যার, আমার আপনাদের কথা বোঝা উচিত ছিল। আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করেছিলাম, আর আপনারা আপনাদের মতন।
আমরা দুজনেই আমাদের ডিউটি করেছিলাম অফিসার। ট্রাস্ট মি, আমার ক্যারিয়ারে প্রথম হলো যে আমার জাজমেন্ট ভুল হলো। ওটা ঠিক আছে, আপনার মাথায় আঘাত না লেগেছে। না না, আমি ওকে। ফ্রেডি, অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। শীতল ম্যাডামের ওপর হামলা করেছো কেন তুমি? আমার মেয়েকে বাঁচানোর জন্য। কোন মেয়েকে বাঁচানোর জন্য? অনন্যাকে। অনন্যা আমার মেয়ে হয়। শীতল তাকে জেলে পাঠাতে চলেছিল, এই জন্য আমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আর খুন কেন করেছো? 17 বছর আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার স্বামী আমাকে মানসিক হসপিটালে পৌঁছে দিয়েছিল, কারণ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। ওখানে আমি 15 বছর ছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার স্বামী আমার মমতার গলা টিপে দিয়েছিল। কি করে? অনন্যা ওখানেই জন্মেছিল, কিন্তু ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। 15 বছর পর আমি বাইরে এলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে আমার স্বামী মারা গেছে, কিন্তু অনন্যা কোথায় আছে আমি জানতাম না। ও বেঁচে আছে কি নেই সেটাও আমি জানতাম না। আমি অনেক অরফানেজে ওকে খোঁজার চেষ্টা করেছিলাম, ওকে কোথাও পেলাম না। ওর ব্যাপারে কি করে জানতে পারলেন আপনি? 6 মাস আগে যখন আমি এই অরফানেজে এলাম, তখন আমি অনন্যার কেস ফাইল পেলাম। আমি জানতে পারলাম যে অনন্যাকে 2 জন মানুষ অ্যাডপ্ট করেছে, আর তারপর ওকে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু যখনই আমি জানতে পারলাম যে অনন্যার সিনেস্থেশিয়া আছে আর ও সব দেখতে পাচ্ছে যেটা আমি মিউজিকে প্ল্যান করেছিলাম, তখনই আমি রিয়েলাইজ করলাম যে অনন্যা আমারই মেয়ে। এই জন্য আমি 2 জনকে খুন করে দিলাম। আমি ওই মানুষগুলোকে ঘেন্না করি যারা অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করার পরেও তাদের ফিরিয়ে দিয়ে যায়। আমি অনন্যাকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অনুসন্ধানের ফলে আমি থেমে গেলাম, কেননা আমার মনে হলো যে আপনারা অনন্যাকে সন্দেহ করবেন। এই জন্য আমি চিঠি পাঠিয়ে আপনাদের মন অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা আমার প্ল্যানকে ভেস্তে দিলেন। যে মেয়েকে পাওয়ার জন্য তুমি 2টো জীবন নিয়েছো, এখন সারা জীবন ওই মেয়ের থেকে দূরে থাকতে হবে তোমায়, জেলের ভেতরে, কাল কোঠরিতে। এই, কে এখানে? আমার চোখ কেন বেঁধে রেখেছ? হলো আমাকে, কোথায় নিয়ে এসছো আমাকে? কে তোমরা? এই, হলো আমাকে। কে তোমরা? হ্যাঁ, চোখ থেকে ওটা খোলো। তোমরা জানো কাকে কিডন্যাপ করেছো? একজন সিআইডি অফিসারকে। অভিজিৎ, তুমি আর এখন কোনো সিআইডি অফিসার নও। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। ভয় পেও না, আমাদের থেকে তোমার কোনো ভয় নেই। আমাদেরকে নিজের বন্ধু ভাবতে পারো। বন্ধু? তোমরা কারা বলবে? সব জেনে যাবে অভিজিৎ, আমরা কে আর তোমার থেকে কি চাই। অন্ধকারে লুকিয়ে রয়েছো কেন? সাহস থাকলে সামনে এসো। আমরা অন্ধকারে আছি কারণ এই দেশ আর সমাজ আমাদেরকে আলোতে কাজ করতে দেয় না। তার মানে আমরাও তোমার মতো একজন আইনের রক্ষক, কিন্তু তুমি আইনের ছাতার তলায় কাজ করো আর আমরা ওর বাইরে। আমরা অপরাধীদের সরাসরি সুবিচার দিয়ে থাকি, না কোর্ট না কাছারি।
না এনকোয়ারি কমিশন, সোজা মৃত্যুদণ্ড। এক মিনিট, তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চিনতে পারছো একে? এ তো মালবিকা, নামেই সোশ্যালাইট, কিন্তু অনেক আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। গুড, নেক্সট। একে আবার চিনব না? সবাই জানে ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে ড্রাগসের ব্যবসা। উইলিয়াম, এ তো উইলিয়াম। 7টা মার্ডারের কেস আছে এর উপরে। দ্যাটস রাইট। কিন্তু এদের ছবি তোমরা আমায় কেন দেখাচ্ছ? আইনের ইতিহাসে আজ এক ঐতিহাসিক জয়। ভয়ঙ্কর আসামি বালা সিজু, যাকে বাচ্চাদের অপহরণের জন্য প্রত্যেক রাজ্যের পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, সে শেষ পর্যন্ত সিআইডির হাতে ধরা পড়ে গেল। এখন সিআইডির টিম বালাকে জিজ্ঞাসাবাদ করবে, আর বালাকে জিজ্ঞাসাবাদের ভিডিও বানিয়ে সেটাকে আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরবে, যাতে বালাকে কঠোর থেকে কঠোরতর সাজা দিতে পারা যায়। এক কাপ চা পাওয়া যাবে? ওই বাচ্চাগুলো কোথায় যাদের তুই বিক্রি করেছিস? আমি কোনো বাচ্চাকে বিক্রি করিনি। বাচ্চাটা দেশে আছে না বিদেশে আছে? আমার চাটা কোথায় গেল এসিপি স্যার? দেশে নাকি বিদেশে? চুপ! দেখ বালা, ওই বাচ্চাগুলোকে তাদের মা বাবার কাছে পৌঁছে দেবো, আমি কথা দিয়েছি। যদি ওদের কিছু হয় না, তোর অবস্থা আমি এমন করব যেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। এসিপি স্যার আমাকে হুমকি দিচ্ছেন? তোর কপাল ভালো যে আমরা শুধু মুখে বলছি, কিন্তু যদি দয়া থাকতো তো কি করতো? খুব বেশি হলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসতো। পা নিচে নামা। আরে ম্যাডাম, আপনি আমার জন্য চা বানিয়ে আনুন। তাছাড়া মেয়েদের কাজ ঘরেই হয়, এই সিআইডিতে কেন সময় নষ্ট করছেন আপনি? আর যদি আমার ম্যাডামের হাতের চা ভালো লাগে, হ্যাঁ, তো আমি ওর সাথে বিয়ে করবার ব্যাপারেও ভাবতে পারি। উকিল বাবু, এ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। কি তোর এত সমস্যা হচ্ছে কেন অভি? হ্যাঁ, তোর এই ম্যাডামের সাথে কোনো চক্কর চলছে নাকি রে? এটা কি করলেন আপনি? আমার ক্লায়েন্টের উপর হাত তুললেন আপনি। Sir? Sir, he's dead. কি? গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন উত্তর। আমি আপনাদের হোস্ট অভয় কুমার আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় একটা বিতর্ক, যে আমাদের দেশের আইনের রক্ষাকর্তারা আইনের থেকেও কি বড়। আপনারা সবাই এটা নিশ্চয়ই শুনেছেন যে সিআইডির সিনিয়র অফিসার অভিজিতের উপরে বালা নামক এক ক্রিমিনালকে হত্যার অভিযোগ আরোপ করা হয়েছে। এই জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নিজেই সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ ফ্রম দ্য সিআইডি ব্যুরো, যার সাথেই এসিপি প্রদ্যুমান স্যারও, ওয়েলকাম স্যার, আর সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডি ব্যুরো থেকে। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর,
এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার আর এক্স জাজ মিসেস মন্দিরা, আর সঙ্গে আছেন ক্রাইমের সিনিয়র এডিটর মদন কুমার স্যার, আর সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র জার্নালিস্ট আর হিউম্যান রাইটস অ্যাক্ট্রেস। তাহলে আমি শুরু করতে যাচ্ছি হিউম্যান রাইটস অ্যাক্ট্রেসকে দিয়ে। বলুন, এই কেস সম্পর্কে আপনি কি বলবেন? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। একদম ঠিক। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে, আর মানবাধিকারকে মুচড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হ্যাঁ, আমি তো বলি এদের থেকে বন্দুকটাই ফেরত নিয়ে নেওয়া উচিত। বন্দুক চালানোর নৈতিকতা কি হতে পারে এদের ধারণাই নেই। আমি তো এটা বলবো যে এরা একটা সিম্পল কথাকে রং চড়িয়ে বলছে। বালা সিআইডিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর এর মধ্যে যদি হাত উঠেই যায় তার মানে তো এই নয় যে অভিজিতের ওপর খুনের দাগ লাগিয়ে দেওয়া হবে। আর যদি কোনো অপরাধীর হাতে হতো এই খুন, তো তাহলে কি আপনি ছেড়ে দিতেন? বা সাধারণ মানুষের হাতে? না তো। তাহলে যে নিয়ম সাধারণ মানুষের জন্য রয়েছে তা সিআইডির জন্য কেন হবে না? মিস মন্দিরা, আপনি কখন থেকে চুপ করে বসে আছেন? এই বিষয়ে আপনি কি বলতে চান? অভিবাবু, আমি এই জন্য চুপ রয়েছি যে যেই সিআইডির বাহাদুরির প্রশংসা লোকেরা করে থাকে তাদেরকে আজ এখানে অপমান করাটা ঠিক হচ্ছে কি? দেখুন, আমার মনে হয় তর্কের কোনো শেষ নেই। যে অভিজিৎ ঠিক না ভুল, এগুলো নিজস্ব ভাবনার উপর নির্ভর করে। এখন আমি কথা বলতে চাই এসিপি প্রদ্যুম্ন স্যারের সাথে, যার লম্বা কেরিয়ার দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্যে পরিপূর্ণ। এই কেসেতে আপনি কার পক্ষ নেবেন? সিআইডির অভিজিৎ স্যারের নাকি আইনের পক্ষ নেবেন? দেখুন, আজ পর্যন্ত আমি বরাবর আইনকে সমর্থন করেছি, আর পরেও সমর্থন করব। আমি ন্যায়ের পক্ষেই। আর এ কথা বলার কাউকে আমি সুযোগ দেব না যে আইন সিআইডির জন্য একরকম আর সাধারণের জন্য অন্যরকম। যতক্ষণ না এনকোয়ারি কমিশনের ডিসিশন জানাচ্ছে ততক্ষণ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। এক মিনিট স্যার। স্যার, আমার ব্যাপারে লোকেরা কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। এইমাত্র আপনার মুখ থেকে যা শুনলাম তাতে খুব কষ্ট হচ্ছে স্যার। যা কিছু হয়েছিল আপনার সামনেই হয়েছিল, আপনি ওইখানে ছিলেন। আপনার বুকে হাত দিয়ে বলুন তো স্যার, আমি কি ইচ্ছে করে ওই লোকটাকে মেরেছি? আর যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আদালতের সিদ্ধান্ত শোনার আগেই নিজে গিয়ে ফাঁসি কাটে ঝুলে পড়বো স্যার। অভিজিৎ, রিল্যাক্স। না দয়া, অনেক হয়েছে। এরকম অনেকবারই হয়েছে। অনেক সময় দেখেছি কিছু মানুষেরা আমাদের উপরে অপবাদ দেয়, আর স্যার আমাদের পক্ষে থাকার বদলে আমাদের সাসপেন্ড করে দেন। আর আপনারা বড় বড় কথা বলছিলেন মানবাধিকারের। কি বলছিলেন আপনি? আমাদের হাত থেকে বন্দুক নিয়ে নেওয়া উচিত। আজ আপনারা বাড়িতে সুরক্ষিত হয়ে যে হোলি আর দীপাবলি কাটাতে পারেন, সেটা সেই কারণে কারণ আমাদের হাতে বন্দুক রয়েছে। সারা রাত ধরে আমরা জাগি যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যখন অপরাধী এইখানে কপালে বন্দুক ঠেকায় না আর বুকে গুলি চালানোর জন্য হুমকি দেয়, ঠিক তখন আপনাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে আপনি অপরাধীকে গুলি করতে পারবেন না, শুধু পায়ে গুলি করতে পারবেন। সেই দিন আমি আপনাদের কাছে হিউম্যান রাইটস আর মানবাধিকারের স্পেলিং জিজ্ঞাসা করব। সেই দিন। আজ আমি সবার সামনে জোর গলায় বলতে চাই, বালার মতো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনি তো আদালত তোকে ফাঁসিরই হুকুম দিত। আগে মারা গেছে বলে এত প্রশ্ন কিসের জন্য?
এত বছর ধরে সিআইডি যদি আমার হাত বেঁধে না রাখতো তাহলে এই অপরাধীদের অনেকদিন আগেই আমি শায়েস্তা করে দিতাম। আর এমনিতেও এমন আইন থেকে কি লাভ যা অপরাধীদের শাস্তি দিতে পারে না? আর সেই আইন আমায় কি সাসপেন্ড করবে? আমি নিজেই আইনকে সাসপেন্ড করছি। মনে সাহস আর পকেটে রেজিগনেশন নিয়ে আমি সবসময় ঘুরি। আরে ভাই, আমরা তো হলাম বন্ধু। বন্ধু কি চাই বলো তোমার? এই আমার বন্ধুর জন্য সব নিয়ে এসো আজকে, তুমি আর আমি মিলে। এই চল চল। অভিজিৎ, কি হয়েছে কি তোমার? কোন জায়গায় বসে আছো তুমি? আর কি ধরনের লোক আছে সাথে? চলো ওঠো ওঠো, চলো বাড়ি চলো। কোথায় যাব? সিআইডি ব্যুরোই তো আমার বাড়ি ছিল, আর ওখানে যাওয়ার আমার পারমিশন নেই। স্যার স্যার সব ঠিক হয়ে যাবে, আপনি আপনি এখান থেকে চলুন। সব ঠিক হয়ে যাবে? এর থেকে আর কি ঠিক হবে? আর এখন আমি সিআইডি অফিসার নই। কোনো হিউম্যান রাইটস, কোনো এনকোয়ারি কমিশন আমার কিছুই করতে পারবে না। সমস্ত অপরাধীদের খুঁজে খুঁজে মারব আমি। আর তোমরাও আমার কিছুই করতে পারবে না। আর না তোমার ওই এসএপি প্রদ্যুমান। যাও তোমরা ওর কাছেই যাও, তোমাদের মুখ আমি দেখতে চাই না, যাও। অভিজিৎ, তুমি সজ্ঞানে আছো? তুমি জানো তুমি কি বলছো? আর ছাড়ো না ভাই, যদি তুমি সত্যিকারের বন্ধুই হতে না, তাহলে ওই দিনই প্রমাণ করে দিতে আজ এই সমস্ত ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই। কি বললে তুমি? নাটক? তোমার এটা নাটক মনে হলো? আবার কি? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। স্যার যাও যাও, তুমিও যাও। এই, কে এখানে? আমার চোখ কেন বেঁধে রেখেছ? বলো আমাকে, কোথায় নিয়ে এসছো আমাকে? কে তোমরা? এই, বলো আমাকে। কে তোমরা? হ্যাঁ, চোখ থেকে ওটা খোলো। তোমরা জানো কাকে কিডন্যাপ করেছো? একজন সিআইডি অফিসারকে। অভিজিৎ, তুমি আর এখন কোনো সিআইডি অফিসার নও। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। ভয় পেও না, আমাদের থেকে তোমার কোনো ভয় নেই। আমাদেরকে নিজের বন্ধু ভাবতে পারো। বন্ধু? তোমরা কারা বলবে? সব জেনে যাবে অভিজিৎ, আমরা কে আর তোমার থেকে কি চাই। অন্ধকারে লুকিয়ে রয়েছো কেন? সাহস থাকলে সামনে এসো। আমরা অন্ধকারে আছি কারণ এই দেশ আর সমাজ আমাদেরকে আলোতে কাজ করতে দেয় না। তার মানে? আমরাও তোমার মতো একজন আইনের রক্ষক, কিন্তু তুমি আইনের ছাতার তলায় কাজ করো আর আমরা ওর বাইরে। আমরা অপরাধীদের সরাসরি সুবিচার দিয়ে থাকি, না কোর্ট, না কাছারি, না এনকোয়ারি কমিশন, সোজা মৃত্যুদণ্ড। এক মিনিট, তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চিনতে পারছো একে?
এ তো মালবিকা, নামেই সোশ্যালাইট, কিন্তু অনেক আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। গুড, নেক্সট। একে আবার চিনব না? সবাই জানে ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে ড্রাগসের ব্যবসা। উইলিয়াম, এ তো উইলিয়াম। 7টা মার্ডারের কেস আছে এর উপরে। দ্যাটস রাইট। কিন্তু এদের ছবি তোমরা আমায় কেন দেখাচ্ছ? আমার কাছে কি চাইছো? বলবো, প্রথমে তুমি এটা বলো যে যদি তুমি এটা জানতে পারো যে এই অপরাধীদের আইন কখনোই সাজা দিতে পারবে না, তখন তুমি কি করবে? যদি এরা কখনো শাস্তি না পায় তো আমি এদের নিজেই মারব। আর এমনিতেও কোনো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাইকে পিষে মেরে ফেলা উচিত, সবাইকে। ভেরি গুড। তোমার ভেতরে এই রকমই উদ্যম আর সাহস দেখতে চেয়েছিলাম আমরা। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারি অভিজিৎ। যদি বালা ভুল করে মরেও যায় তাতে কি আর হবে? ছিল তো ও একটা